ভেবেছিল যে মধ্যপ্রাচ্যের আগুন একদিন পাকিস্তানের রাজপথে এসে আছড়ে পড়বে? কে ভেবেছিল যে দশকের পর দশক ধরে যে দেশটি নিজেকে সবার বন্ধু হিসেবে তুলে ধরে এসেছে, সেই দেশটি একদিন কারো পাশে দাঁড়াতে না পেরে একেবারে একা হয়ে যাবে? আজ ঠিক সেই ঘটনাই ঘটেছে। পাকিস্তান এই মুহূর্তে এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ডানে গেলেও খাদ, বামে গেলেও খাদ, আর সামনে তাকালে দেখা যাচ্ছে শুধুই অন্ধকার। গল্পটা শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে। ইরান আর মার্কিন ইসরায়েলি জোটের মধ্যে যে সংঘাত চলছিল সেটা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। যুদ্ধ ছড়িয়ে পড়ল পারস্য উপসাগর পেরিয়ে এমন জায়গায় যেখানে কেউ কল্পনাও করেনি। আর সেই আগুনের তাপ এসে সবচেয়ে বেশি লাগলো ইসলামাবাদে। কারণটা খুব সোজা। পাকিস্তান একই সঙ্গে ইরানের প্রতিবেশী, আবার সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র, আবার আমেরিকার কাছ থেকে সামরিক সাহায্য নেওয়া একটি দেশ। তিনটি পক্ষের সঙ্গে তিন রকমের সম্পর্ক, আর এখন এই তিনটি পক্ষই একে অপরের বিরুদ্ধে লড়ছে। পাকিস্তান এর মাঝখানে পড়ে একেবারে পিষ্ট হয়ে যাচ্ছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পাকিস্তান সবসময় সৌদি আরব আর ইরানের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করে এসেছে। এটা সহজ কাজ ছিল না কোনোদিনও। শিয়া সুন্নি বিভাজনের রাজনীতি পাকিস্তানের ভেতরেও প্রবল, তবু কোনো রকমে টিকে ছিল সেই ভারসাম্য। কয়েক বছর আগে চীনের মধ্যস্থতায় সৌদি আরব আর ইরানের মধ্যে যে ঐতিহাসিক সমঝোতা হয়েছিল তাতে পাকিস্তানও একটু স্বস্তি পেয়েছিল। ইসলামাবাদের কূটনীতিকরা সেই সময় বুক ফুলিয়ে বলতেন যে এই শান্তি প্রক্রিয়ায় তাদেরও ভূমিকা আছে। কিন্তু 2026 সালের এই বসন্তে সেই সমঝোতার কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিয়েছে সরাসরি যুদ্ধ। এখন আর কোনো মধ্যস্থতার জায়গা নেই, এখন শুধুই পক্ষ নেওয়ার চাপ। তবে সবচেয়ে বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সারা বিশ্বের মুসলিম দেশগুলো যখন প্রতিক্রিয়া জানাচ্ছে, তখন পাকিস্তান কি করল? তারা বেছে নিল এক রহস্যময় নীরবতা। সরাসরি কোনো নিন্দা জানালো না, শুধু একটা ছোট্ট বিবৃতি দিয়ে বলল যে তারা উদ্বিগ্ন। এই উদ্বেগের আড়ালে আসলে কি লুকিয়েছিল সেটা বুঝতে বেশি সময় লাগলো না কারো। কারণ মাত্র কয়েকদিন পরেই যখন ইরান পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোতে আঘাত হানল, তখন কিন্তু পাকিস্তান সরকার বিদ্যুৎ গতিতে নিন্দা জানিয়ে দিল। এক ঘটনায় নীরবতা, আরেক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। এই দ্বিচারিতা পাকিস্তানের সাধারণ মানুষের চোখ এড়ায়নি। মানুষ বুঝে গেছে কার ইশারায় চলছে ইসলামাবাদের পলিসি মেকাররা। এখানেই আসে আসল প্রশ্নটা, পাকিস্তান কেন এভাবে আচরণ করছে? উত্তরটা খুঁজতে হলে চোখ রাখতে হবে ওয়াশিংটনের দিকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সম্পর্ক এখন এত গভীর যে অনেকে একে ব্যক্তিগত বন্ধুত্বের পর্যায়ে ফেলেছেন। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য আর আফগানিস্তান নিয়ে পাকিস্তানের পরামর্শের ওপর এখন অনেকটাই ভর করছে। গাজা নিয়ে ট্রাম্পের যে বিতর্কিত পরিকল্পনা, সেটা বাস্তবায়নেও পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় আমেরিকা এখন প্রকাশ্যেই পাকিস্তানকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে। ডলারের এই হাতছানিতে ইসলামাবাদের নীতি নির্ধারকরা এতটাই মজে গেছেন যে তারা ভুলে গেছেন এই ডলারের মূল্য কতটা চড়া হতে পারে। আর সেই চড়া মূল্যটা এখন দিতে হচ্ছে পাকিস্তানের রাজপথে। করাচি থেকে লাহোর, পেশাওয়ার থেকে কোয়েটা, প্রতিটি বড় শহরে এখন বিক্ষোভ চলছে। মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি একটাই, সরকার কার স্বার্থে কাজ করছে, আমেরিকার নাকি পাকিস্তানের? সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে একটি ঘটনায়। পাকিস্তান সরকার যখন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিল, তখন দেশের ভেতরে যে ক্ষোভের ঝড় উঠেছিল তা ছিল অভূতপূর্ব। মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগলো। কেউ বলল, এরপর কি ট্রাম্পকে পাকিস্তানের রাষ্ট্রপতিও বানিয়ে দেবেন? কেউ লিখল, সার্বভৌমত্ব বিক্রির নতুন রেকর্ড। এই হাসাহাসির আড়ালে কিন্তু লুকিয়েছিল গভীর ক্ষোভ আর অপমানবোধ। করাচিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কিন দূতাবাসের সামনে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের ওপর পুলিশ গুলি চালিয়েছে। এই ঘটনার পর আগুনে ঘি পড়ল। শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে কারফিউ জারি করা হলো।
রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো, ইন্টারনেট বন্ধ রাখা হলো। কিন্তু সরকার যতই চেষ্টা করুক, কারফিউ দিয়ে মানুষের মনের ভেতরের আগুন নেভানো যায় না। করাচির রাস্তায় এখন সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই একই কথা বলছে। আমাদের সরকার কি আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাইছে? আমরা কি আবার আমেরিকার যুদ্ধ লড়তে যাচ্ছি? এই প্রশ্নটা অবশ্যই যৌক্তিক, কারণ পাকিস্তান আগেও আমেরিকার ফ্রন্টলাইন স্টেট হয়ে যুদ্ধ করেছে। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী জিহাদ থেকে শুরু করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, প্রতিটি ক্ষেত্রে পাকিস্তান আমেরিকার হয়ে লড়েছে, আর তার মাসুল দিয়েছে নিজের রক্তে। 70,000-এরও বেশি পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছে এই যুদ্ধগুলোতে। অর্থনীতি ধ্বংস হয়েছে, সমাজ ভেঙে পড়েছে, আর এখন আবার সেই একই পথে হাঁটছে দেশটি। অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও মোটেই স্বস্তিদায়ক নয়। আফগান সীমান্তে তালেবানদের সঙ্গে প্রায় প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র অভিযান চালিয়ে যাচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। আর অর্থনীতি, সেটা নিয়ে তো আলাদা করে বলার দরকার নেই। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, বেকারত্ব চরমে। IMF এর কাছে হাত পাততে পাততে দেশটি এখন ক্লান্ত। এই অবস্থায় আরেকটি যুদ্ধে জড়ানো মানে নিজের কবর নিজে খোঁড়া। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা হলো অর্থনৈতিক বিপর্যয়। ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি অবরোধ করে, তবে পাকিস্তানের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষ লক্ষ পাকিস্তানি শ্রমিকের রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত থেকে যদি শ্রমিকদের ফেরত আসতে হয়, তবে পাকিস্তানের অর্থনীতিতে যে ধাক্কা লাগবে তা সামলানোর ক্ষমতা এই মুহূর্তে ইসলামাবাদের নেই। এমনকি ইরান যদি সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল কেটে দেয়, পাকিস্তানের ডিজিটাল অবকাঠামো বিপদে পড়বে। এদিকে ভারতও বসে নেই। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইসরায়েল সফর ও প্রতিরক্ষা খাতে দুই দেশের গভীরতর সহযোগিতা পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথা তৈরি করেছে। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা এখন আশঙ্কা করছেন যে ভারত এই পরিস্থিতির সুযোগ নিয়ে কাশ্মীর ইস্যুতে আরও কঠোর অবস্থান নিতে পারে। চারদিক থেকে শত্রু আর ভেতরে বিদ্রোহ। এই অবস্থায় পাকিস্তানের সামরিক বাহিনীও একমত হতে পারছে না। খবর পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনীর নিচু তলার সৈনিকদের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া নিয়ে তীব্র অনীহা আছে। অনেকেই মনে করছেন পাকিস্তানের যুদ্ধ নয়, এটা আমেরিকার যুদ্ধ। কিন্তু ওপর তলার জেনারেলরা আমেরিকার সঙ্গে সম্পর্ককে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে দেখছেন। এই দুই স্তরের মধ্যে যে ফাটল তৈরি হচ্ছে, তা যে কোনো সেনাবাহিনীর জন্যই বিপজ্জনক। চীন কি পাকিস্তানকে বাঁচাতে পারবে? অনেকেই ভাবছেন বেইজিং হয়তো এগিয়ে আসবে, কিন্তু বাস্তবতা হলো চীন এখন নিজেই ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ব্যস্ত। তেহরানের সঙ্গে বেইজিংয়ের তেল ও গ্যাসের চুক্তি আর সামরিক সহযোগিতা এখন এমন পর্যায়ে যে চীন পাকিস্তানের জন্য ইরানকে রাগাতে চাইবে না। ফলে পাকিস্তান এখন কার্যত একা। না আছে ইরানের আস্থা, না আছে আমেরিকার নিঃস্বার্থ বন্ধুত্ব, না আছে চীনের নিশ্চিত সমর্থন। সৌদি আরবের টাকা আসছে ঠিকই, কিন্তু সেই টাকার সঙ্গে আসছে এমন শর্ত যা পাকিস্তানকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির দোহাই দিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছেন, তখন তিনি কি বুঝতে পারছেন যে এটা পাকিস্তানের ভেতরে শিয়া সুন্নি সংঘাতের মতো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে? পাকিস্তানের জনসংখ্যার একটি বড় অংশ শিয়া মুসলিম। তারা ইরানের প্রতি সহানুভূতিশীল। তাদের উপর চাপ তৈরি করলে দেশের ভেতরে যে বিভাজন তৈরি হবে, তা সামলানো কোনো কারফিউ বা সামরিক অভিযান দিয়ে সম্ভব হবে না। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে? এর ওপর নির্ভর করছে ইসলামাবাদের নীতি নির্ধারকরা কতটা দ্রুত বাস্তবতা বুঝতে পারেন তার উপর। আমেরিকার ডলারের লোভে পড়ে নিজের জনগণকে অগ্রাহ্য করলে যে পরিণতি হয়, তার ইতিহাস পাকিস্তান নিজেই জানে। করাচি আর লাহোরের রাস্তায় যে ক্ষোভ জ্বলছে, তা শুধু ইরান বা আমেরিকা নিয়ে নয়। এটা হলো দশকের পর দশক ধরে জমে থাকা হতাশা, বঞ্চনা আর অবিচারের বিস্ফোরণ। সরকার যদি এই পালস না বুঝতে পারে, তবে কোন পক্ষ বেছে নিতে ব্যর্থ হওয়া নয়, বরং নিজের দেশের মানুষকে না বোঝাটাই হবে এই সরকারের সবচেয়ে বড় এবং সম্ভবত শেষ ব্যর্থতা।
পাকিস্তান এখন সত্যিকার অর্থে একটি আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। প্রশ্ন শুধু একটাই, অগ্ন্যুৎপাত কখন হবে?